বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে আমাদের ধারাবাহিক এমসিকিউ বিগত সালের প্রশ্নের সমাধানের ক্লাস শুরু হলো। আমরা আজকে আলোচনা করব কনস্টেবল নায়ক থেকে এএসআই নিরস্ত্র পদে 2020 সালের এমসিকিউ পরীক্ষা আলোচনা। ঠিক আছে, তো শুরু থেকে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে হেল্প করার চেষ্টা করবেন, কারণ আপনাদের কমেন্ট ছাড়া কি করা যাবে না, আমি বিষয়গুলো কমপ্লিট করতে পারবো না। এবং এখান থেকে একটা প্রিপারেশন হয়ে যাবে আপনাদের, যে কার কেমন প্রিপারেশন হয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের কমেন্ট বুঝতে পারি এবং আপনাদেরও এখানে একটা প্রিপারেশন বোঝা যাবে। তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছে আমরা 1 নং প্রশ্নে, যে দেয়া আছে কি যে গ্রেফতারি পরোয়ানা কতদিন বলবৎ থাকে। 1 নং প্রশ্ন, তাহলে গ্রেফতারি পরোয়ানা কতদিন বলবৎ থাকে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি আইনের 75-এ এই পরোয়ানার মেয়াদ দিয়ে দেওয়া আছে, এবং পুলিশ রেগুলেশনে 315 বিধিতে এটা আলোচনা দেওয়া আছে। তাহলে কোন পর্যন্ত, সেটা হচ্ছে আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত, অথবা কি আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা বাতিল, যতক্ষণ গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার বা বাতিল না করে। গুড, বাতিল না করা পর্যন্ত, অথবা আরেকটা কি হবে, আদালত থেকে যদি কেউ জামিন গ্রহণ না করে বা কি রিকল গ্রহণ না করে সেই পর্যন্ত। ঠিক আছে, জাস্ট মনে রাখবো দুটো, আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত বা আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত। তো আদালত বাতিল তখনই করবে যখন কেউ রিকল নেবে বা জামিন নিবে। ঠিক আছে, ওটা ওর মধ্যেই পড়ে। আচ্ছা, 2 নম্বরে চলে যাচ্ছি আমরা। কার নির্দেশে সমাবেশে অংশগ্রহণকারী সেনাবাহিনীর কোনো সৈন্য দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারেন? অপশন ক নির্বাহী ম্যাজিস্ট্রেট, অপশন খ পুলিশ কমিশনার, অপশন গ অফিসার ইনচার্জ, অপশন ঘ ক ক ও খ উভয়ই। তোমরা কমেন্ট করেন, তাহলে কে উত্তর দিয়েছেন গ, কে উত্তর দিচ্ছেন ঘ, আমি কোনটাকে কারেক্ট নেব? তার বড় ভাই তো হওয়ার কথা। তাই, তাহলে আমরা জানি এই সেনাবাহিনীর সৈন্যপ্রাপ্ত অফিসার নির্বাহী কখন। ম্যাজিস্ট্রেট বা হচ্ছে স্যার পুলিশ কমিশনার। আচ্ছা, একটু আগে শুনি যে সেনাবাহিনীর যে কমিশন প্রাপ্ত অফিসার বা সৈন্য দলের কর্মকর্তারা কখন আসবে, কখন আসে সাধারণত? আর ফৌজদারি কার্যবিধির 127, 128 মোতাবেক যদি ছত্রভঙ্গ করা না যায়, তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার ছত্রভঙ্গ করার জন্য যে আচ্ছা, এই বিষয়টা একটু সবাই মাথায় রাখবো। সাধারণত কি করা হয়, যখন সামরিক চুক্তি আহ্বান করা হয় সেক্ষেত্রেই তো তারা আসবে। তাহলে সামরিক চুক্তি আহ্বান করতে পারে আমরা জানি কারা, পুলিশ কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার। কমিশনার। সুতরাং সুতরাং তাহলে কি তাদের নির্দেশেও পারবে, নাকি অফিসার ইনচার্জের নির্দেশে পারবে, কোনটা? অফিসার ইনচার্জ কি সামরিক শক্তি তলব করতে পারেন? না স্যার। না স্যার। গুড, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে সাধারণ ডায়েরি পুলিশ আইনের কোন ধারায় আলোচনা করে, ধারাটা উল্লেখ করেন তো সবাই কমেন্টে। একদম সহজ বিষয়, আমরা জানি পুলিশ আইনের 44 ধারায় এটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবারে কমেন্ট করেন তো দেখি পুলিশ রেগুলেশনের কত বিধিতে আলোচনা করা হয়েছে আমাদের জেনারেল ডায়েরি। 377 বিধিতে। এবং ফৌজদারি কার্যবিধি কত আলোচনা করা হয়েছে? দ্রুত কমেন্ট করবো সবাই। 155। আচ্ছা, 54, 155, গুড, এই তো আপনারা পারছেন। আচ্ছা, জিডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং জিডি থেকে প্রায় 5বার কি 6বার প্রশ্ন আছে, সুতরাং আমরা এই জায়গাটাতে গুরুত্ব দিব। আমি আপনাদের বইয়ে বা নোটে দুই জায়গাতেই কিন্তু জিডি খুব সুন্দর করে নোট করে দিয়েছি। তাহলে জিডি ধারা, এটা জিডি সাক্ষ্যগত মূল্য কি, জিডি সাক্ষ্য আইনের 9, 35 9, এবং 35, 74। আদালতে প্রাসঙ্গিক। তাহলে জিডি লিপিবদ্ধ করেন কে? থানার অফিসার ইনচার্জ। জিডি সত্যায়িত করেন কে? থানার অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ। জিডি কয় কপি হয়, কমেন্ট করি, কমেন্ট করি, জিডি কয় কপি? 2 কপি, 2 কপি। আচ্ছা, জিডির মূল কপি কোথায় পাঠাতে হয়?
সার্কেল অফিস। সার্কেল অফিস। জিডির মূল কপি সার্কেল অফিসে পাঠাইতে হয়, স্যার স্যার জেলা আদালত ম্যাজিস্ট্রেটের কাছে, আদালতে পাঠাইতে হয়। জেলা ম্যাজিস্ট্রেট। জি। জিডির মূল সার্কেল কপি অফিস। থানায় সংরক্ষণ করতে হয়, কোথাও পাঠাইতে হয় না। জিডির কার্বন কপি পাঠাইতে হয়। আর কথাটা সঠিক একটু স্যার। শুনবেন, আমাদেরকে কিন্তু শিখতে হবে জিনিসগুলো, এই জিনিসগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো কি করা যাবে না, ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে জিডি তলব করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট আদালত স্যার। জেলা ম্যাজিস্ট্রেট পারে, তো মাথায় রাখবেন। আচ্ছা, জিডি কত বছর পর পর ধ্বংস করা যায়? 5 বছর। 5 পর বছর। পর 5 বছর পর পর। তাহলে জিডি সংক্রান্ত যে নোটটা দিয়ে দেয়া আছে আপনারা অনুসরণ করবেন, ইনশাল্লাহ আশা করছি জিডি সংক্রান্ত যত প্রকারের 5 আপনার বছর। প্রশ্ন আছে ওই একটা নোটেই সব দিয়ে দেয়া আছে, বা জিডিতে কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয় সে বিষয়গুলো আমি নোটে দিয়ে দিছি। আপনারা অবশ্যই এটা একদম মুখস্থ এবং ঠোঁটস্থ রাখবেন। স্যার জেনারেল ডায়েরি স্যার 377, পিআরবি ফৌজদারি কার্যবিধি 154 স্যার, দুইটাই দ্বারা আসবে, একটা দ্বারা দিলে হবে না 154 স্যার, নাকি না, 155? 154 হবে না, কারণ এখানে আমলযোগ্য আমল অযোগ্য দুটোই লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে? শুধু আমলযোগ্য অপরাধ করা হয় এফআইআর এর ক্ষেত্রে বা এজাহারের ক্ষেত্রে, এই জন্য 154 দুটোই আসবে। ধন্যবাদ। আচ্ছা, চার স্যার, নম্বর প্রশ্নে চলে যাই আমরা। স্যার এখানে স্যার আপনি বলছেন যে স্যার জিডির মূল কপি স্যার থানায় রাখা হয়, এটা তো স্যার সার্কেল অফিসে দেওয়া হয় মনে হয় স্যার মূল না কপি। না না, জিডি মূল কপি না, কার্বন কপি থানায়, কার্বন কপি। কার্বন কপি সার্কেল অফিস পাঠাতে হয়, মূল কপি থানায় থাকে, জি ঠিক স্যার। আছে? আমি আচ্ছা আপনাদেরকে স্যার। প্রশ্নটা একটু ট্রিক্স করে করছি, আপনারা একটু বোঝার ভুল করছেন। দেখেন, মানে বিষয়টা হবে শুধু প্রশ্নের সঙ্গে তাল মিলাইলে হবে না, সঠিক উত্তর কোনটা সেটা কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে? প্রশ্নের সঙ্গে তাল মিলাইলে হবে না কিন্তু, এই জিনিসগুলো মাথায় রাখবো সবাই। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বেসরকারি লোক কোন ধরনের অপরাধীকে বিনা কারণে গ্রেফতার করতে পারে? বেসরকারি লোক আমলযোগ্য। কোন ধরনের ব্যক্তিকে বিনা কারণে গ্রেফতার করতে পারে? জামিন অযোগ্য স্যার। তাহলে আমরা জানি আমলযোগ্য এবং জামিন অযোগ্য এই দুই ধরনের ব্যক্তিকেই পারে, নাকি 3 ধরনের ব্যক্তিকে পারে? আরেকটা কি, সরকার কর্তৃক, একটা স্যার হচ্ছে সরকার কর্তৃক সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। ঘোষিত অপরাধী তাকেও তারা বিনা কারণে গ্রেফতার করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর 5 নং প্রশ্ন, যে প্রজাতন্ত্রের কর্মচারীকে কিভাবে সমন পৌঁছাতে হয়? সবাই উত্তর করি। অফিসের প্রধানের নিকট স্যার, ডাকযোগে। আচ্ছা, এটা সরকারি কর্মচারীর নিকট, তাহলে বেসরকারি কর্মচারীর নিকট কিভাবে সমন পৌঁছাতে হয়? মালিক বা ভারপ্রাপ্ত বা ইয়ে। একই তো হিসাব, তার অফিস প্রধান বা মালিকের নিকট। জি স্যার। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে আমার, যে প্রজাতন্ত্রের কর্মচারীকে যে সমন পৌঁছাতে হয় এটা ফৌজদারি কার্যবিধি কত ধারায় উল্লেখ আছে? কমেন্ট করব, কথা বলবো না, কেউ কমেন্ট করবো একটু। এখন আমরা একটু কমেন্ট করব, প্র্যাকটিস করব, আমাদের এগুলো কমেন্ট প্র্যাকটিস করলে আমাদের পড়াটা অনেক ভালো হবে। তাহলে প্রজাতন্ত্রের কর্মচারীকে সমন পৌঁছাতে হয়, এটা ফৌজদারি কার্যবিধির শুধু 72 ধারায় আছে। 172 ধারা যে অ্যান্সার করছেন তার উত্তরটি ভুল হয়েছে, ঠিক আছে? 73। 172 কে উত্তর করছেন, আপনার উত্তরটা সঠিক হয়নি, আপনার উত্তর ভুল, শুধু 72 আছে। জসিম ভাই হয়তো টাইপ করতে গিয়ে ভুল হতে পারে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে আমার, যে বেসরকারি কর্মচারীকে যে সমন পৌঁছাতে হয় এটা ফৌজদারি কার্যবিধানের কোন ধারায় উল্লেখ করা আছে? বেসরকারি কর্মচারীর নিকট সমন জারির পদ্ধতি 69-3-এ। কমেন্ট করতে বলেছিলাম, কমেন্ট করেন দেখি কয়জন পারেন, আমি একটু দেখি। তাহলে সেটা হচ্ছে 69-3 উপধারা। গুড, আপনারা অনেকেই পাচ্ছেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, তারপর প্রশ্ন 6 নং প্রশ্ন, যে ক্রোকি পরোয়ানা কখন জারি করা হয়? কমেন্ট করি। যারা 59 উত্তর করছে তার উত্তর কিন্তু ভুল হচ্ছে, ভুল কিন্তু করা যাবে না, সমন তো শুরুই হচ্ছে আমাদের 68 থেকে। তাহলে আমরা জানি যে ওয়ারেন্ট তামিল করা না গেলে বা সমন অনুযায়ী যদি কোনো আসামিকে হাজির করা সম্ভব না হয় সেক্ষেত্রে ক্রোকি পরোয়ানা জারি করা হয়, কিন্তু তার আগে কি দেয়া হয়? সমন জারি, ওয়ারেন্ট তামিল, তারপরে যে ক্রোকি পরোয়ানার কথা বলা আছে, এর মাঝখানে কি কাজ আছে আমাদের? হুলিয়া দেওয়া লাগে স্যার, হুলিয়া হুলিয়া। হুলিয়া হুলিয়া। আচ্ছা, হুলিয়ায় কতদিনের মধ্যে হাজির হইতে বলা হয়? 30 দিন। দিন। দিন স্যার।
ওয়ারেন্টে কতদিনের মধ্যে হাজির হইতে বলা হয়? এটার কোনো সময় নাই স্যার। নির্দিষ্ট সময়সীমা নাই। সমনে ভ্রমণ 30 দিন। না স্যার, সম্পূর্ণ টাইম নেই স্যার। সমনও অনির্দিষ্ট, ওয়ারেন্টের সময়সীমাও অনির্দিষ্ট, হুলিয়ার সময়সীমা 30 নির্দিষ্ট দিন, আর প্রকি পরোয়ানার সময়সীমা স্যার, তাও 30 দিন। প্রকি পরোয়ানার মেয়াদ কতদিন? 30 দিন স্যার। প্রকি পরোয়ানা 30 দিন শিওর? তাই তো স্যার, জানি 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হয়। তাই এটারও মেয়াদ নাই স্যার, মেয়াদ নাই। জি স্যার। সম্পত্তি ক্রোক করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা আছে? নাই স্যার, নাই স্যার। অনির্দিষ্ট। এগুলো ভুল স্যার করা যাবে কোর্ট না, থেকে তো 30 দিন সময় দিয়ে দেয়, 30 দিনের মধ্যে রিপোর্ট। সেটা আলাদা বিষয়, এটা কোনো সময় নাই। এটা অনির্দিষ্ট। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবো আমরা, যে সমন কয় কপি? কমেন্ট করি তো দেখি, সমন কয় কপি? 2 কপি স্যার। কমেন্ট করতে বলেছি। এই কয়জন পারেন আপনারা? আমার এই পরীক্ষা তো একদম আপনাদের দরজায় করা নাড়ছে। সমন 2 কপি, গুড। আচ্ছা, সমন জারি করে কয় ধরনের ব্যক্তি? গুড। এবার প্রশ্ন হচ্ছে, ওয়ারেন্ট কয় কপি? গুড। ওয়ারেন্ট তামিল করে কয় ধরনের ব্যক্তি? কেউ বলছে 3, কেউ বলছে 2। তাহলে ওয়ারেন্ট তামিল করে নর্মালি মনে রাখবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অথবা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে হুলিয়া কয় কপি? গুড। জসিম ভাই 2 কপি দিচ্ছেন না? 2 কপি না, হুলিয়া 3 কপি হয়। ঠিক আছে, কারণ 1 কপি কি হয়, তার বাড়ির বাড়িতে দিতে হয়, তার বাড়িতে প্রচার করে শোনাইতে হয় 1 কপি, তার এলাকায় কোনো প্রকাশ্য স্থানে আরেক কপি কি করতে হয়, আদালতের আদালতের প্রকাশ্য জন্য স্থানে প্রকাশ্য টাঙিয়ে স্থানে দিতে হয়। টাঙিয়ে দিতে হয়। আচ্ছা, ক্রোকি পরোয়ানা কয় কপি? 1 কপি স্যার। আচ্ছা, গুড। আমাদের এফআইআর কয় কপি হয়? গুড, আপনারা এই বিষয়গুলো জানেন, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 7 নং প্রশ্নে, যে ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্টের কথা কমেন্ট করব? ধারাটা লিখবো, ধারাটা, ক খ গ লিখবো না, ধারা লিখবো। গুড। এটা আমাদের সেঞ্চুরি পূরণ করে এই একটা ধারা। আমরা গতকালকে এই বিষয়ে অনেক আলোচনা করেছি, তাই না? গতকালকে জি নাকি স্যার। পরশুদিন। আমরা জানি অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা, সরি, তল্লাশি পরোয়ানা 100 ধারা অনুযায়ী নিতে হয়। আচ্ছা, প্রশ্ন আছে এখানে, এখানে শুধু এটা এড়াইলেই হবে না। কেউ কাউকে যদি 3 দিন বেআইনি ভাবে আটক করে রাখা হয়, তাহলে কোন ধারায় মামলা হবে? দণ্ডবিধি। 343। 343 স্যার। শিওর? জি স্যার। ভাইকে বললো ভাইজান আমার বদলি আজকে থেকে 6 দিন আগে হয়েছে, আমি এই 3 টাকা আচ্ছা, তার 342 যে উত্তর করছে তার উত্তর সঠিক হয় নাই। 342 হচ্ছে 1 থেকে 2 দিন, 343 হচ্ছে কি 3 থেকে 9 দিন, 344 হচ্ছে কি 10 থেকে, তারপর যত দূর যায়। এই জিনিসগুলো ভুল করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 8 নম্বর প্রশ্নে। জিডি বইতে লাল কালি দ্বারা লিখতে হয় কোনটি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে হইচই বিজ্ঞপ্তি পুলিশ রেগুলেশনের কোন বিধিতে আলোচনা করা হয়েছে? 250। 250, তাই না? তো হইচই বিজ্ঞপ্তি সাধারণত কোন ক্ষেত্রে ইস্যু করা হয়? ডাকাতি, ডাকাতি, মামলার। চুরি বা সন্দেহভাজন আসামি পার্শ্ববর্তী থানা স্যার। আসামি পলায়ে গেলে। গুড, এটা আপনারা পারছেন। আচ্ছা, হইচই বিজ্ঞপ্তি অনুসারে
যদি কেউ আসামি ধরে দিতে পারে বা ডাকাতি বা চুরি হওয়া মালামাল উদ্ধার করে দিতে হয়, তাকে কি পুরস্কারের বিধান আছে? পুরস্কৃত করা হবে, পুরস্কৃত করা যাবে। আচ্ছা, আর ইনকোয়ারি স্লিপটা কি? কত কত বিধিতে আলোচনা করা হয়েছে ইনকোয়ারি স্লিপ? 389। 389 স্যার। 389, গুড। আচ্ছা, ইনকোয়ারি স্লিপ কোন ক্ষেত্রে পাঠানো হয় সাধারণত? স্যার স্যার আসামি পলাতক আসামি তথ্য যাচাইয়ের জন্য স্যার। জানার জন্য স্যার। পলাতক আসামির নাম ঠিকানা যাচাই, তাকে গ্রেফতার করার জন্য। ঠিক আছে কিনা? স্যার এটাকে অফিসার ইনচার্জকে কল দিয়ে জানতে হয় নাকি স্যার থানা? না না, এটা একটা স্লিপ পাঠাতে হয়। আপনারা আসামি ধরলেন, আসলে সে কি আসলে তার নাম ঠিকানা ঠিক আছে কিনা সেটা হতে পারে, অথবা ধরেন যে মামলা তদন্তকারী অফিসার এটা ইয়ে করবে। হ্যাঁ, গুড। এটা আইও পারে, ওসিও পারে, মনে রাখবেন। বিশেষ আচ্ছা, করে আসামির বাড়ি অন্য থানা এলাকায় হইলে এটা পাঠানো হয়। বাইরে অন্য থানা হইলে পাঠানো হয়, হ্যাঁ, তার নাম ঠিকানা যাচাই করতে পাঠানো হয়, প্লাস অনেক সময় বলা থাকে যদি তাকে পেয়ে যান তাকে অ্যারেস্ট করে আমাকে নিকট পাঠান। আচ্ছা, তারপর 9 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা। যে থানার অফিসার ইনচার্জ নিম্ন বর্ণিত কোন ধরনের তদন্ত কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে পারে? গ এবং ঘ। স্যার দেওয়ানি ঘ। তাহলে এই যে অফিসার ইনচার্জ তদন্ত থেকে বিরত থাকতে পারে, ফৌজদারি কার্যবিধানের কোন ধারা এটা আলোচনা করা আছে? কমেন্ট করবো দ্রুত। 250 দিচ্ছে একজন, না হবে না। ফৌজদারি কার্যবিধান 157 ধারা আছে। আচ্ছা, এই জিনিসটা পুলিশ রেগুলেশনের কত বিধিতে আলোচনা করা হয়েছে? খুব চমৎকার মিল আছে, 157, 227, মানে এটা অত্যন্ত চমৎকার মিলের একটা জায়গা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবো। তারপর হচ্ছে 10 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা। যে তদন্ত রিপোর্ট পূরণের ক্ষেত্রে সঠিক নয় কোনটি? তদন্ত স্লিপ হইবে স্যার। কমেন্ট করব। তদন্ত রিপোর্ট পূরণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? যশোর চরিত্রের লোকের গতিবিধি পর্যবেক্ষণের ক্ষেত্রে, ক পলাতক ব্যক্তি তথ্য জানার জন্য, গ ফৌজদারি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে তথ্য জানার জন্য, অপশন ঘ প্রেরিত থানা রেজিস্টারে লাল কালি দ্বারা অন্তর্ভুক্তি করার ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ ফৌজদারি প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য জানার জন্য। আচ্ছা, তারপর চলে যাবে 11 নং প্রশ্নে। যে ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারা পদ্ধতি ও মোতাবেক রেকর্ড করেন? আমরা গতকালকে এটা বিস্তারিত আলোচনা করেছি। কমেন্ট করবো ধারাটা। আর 10 নম্বরটা কি একটু ভুল নাকি স্যার? কোনটা? এই 11 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি 364 ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারার পদ্ধতি অনুযায়ী করে, কিন্তু তার ক্ষমতা দেয়া আছে কত ধারায়? এই স্বীকারোক্তি 164। 164 ধারা দেওয়া থাকে। 12 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা। যে নিচের কোন দুইটি কার্যক্রম এএসআই এর দায়িত্বের মধ্যে পড়ে না? নিচের কোন দুইটি কার্যক্রম উত্তর ক। এএসআই এর দায়িত্বের মধ্যে পড়ে না? মামলার এফআইআর লিখন এবং ডিসিএমজি তে উত্তর লিপিবদ্ধ আচ্ছা, করা। এফআইআর লেখনে ভিসিএমপিতে তথ্য লিপিবদ্ধকরণ, আর কি বাকি সবগুলো পড়ে? বাকি সবগুলো পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এফআইআর লিপিবদ্ধ করতে পারেন কে? আর অফিসার ইনচার্জ। থানার অফিসার ইনচার্জ। এফআইআর লিপিবদ্ধ করতে পারেন অফিসার ইনচার্জ। আচ্ছা, এফআইআর লিপিবদ্ধ করার জন্য অফিসার ইনচার্জকে কি কারো অনুমতি নিতে হয়? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে নেওয়া লাগে না, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে নেওয়া লাগে। স্যার লাগে না স্যার। আচ্ছা, আমি প্রশ্ন যেটা করছি তার উত্তরটা কিন্তু ভালো হইলো না একজনের। এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে কি আমাদের অফিসার ইনচার্জ কারো অনুমতি নিতে হয়?
লাগে না স্যার। সাধারণত অনুমতি গ্রহণ করতে হয় না, কারণ এফআইআর আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই হয়, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তো হয় না। ঠিক আছে, তবে তবে কিছু কিছু মামলার ক্ষেত্রে আবার প্রয়োজন হয়, তাই না? যেমন সন্ত্রাস বিরোধী আইন হলে অবশ্যই অগ্রগতি দিতে হবে, এবং কি আমরা জানি রাষ্ট্রদ্রোহিতার মামলা, এসআর মামলা, এসার মামলার ক্ষেত্রে লাগে, সবগুলো লাগে, রাষ্ট্রবিরোধী অপরাধের মামলা, তাই না? তারপর আর কি আছে? 253 আছে না? তারপর আপনার 497 আছে না? এই জায়গাগুলো করতে হবে। ফৌজদারি কার্যবিধির 196 ধারা পড়বো, 196 কটা পড়বো সবাই, ঠিক আছে? সেখানে আমরা দেখতে পাবো। রাষ্ট্রদ্রোহিত মামলা স্যার, জি রাষ্ট্রদ্রোহিত মামলা অনুমতি লাগে স্যার। জি জি জি, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এগুলো জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, প্রাসঙ্গিক বিষয়, বাট হয় কি আমরা বুঝতে পারি না জন্য জায়গাগুলো অনেক সময় অ্যান্সার করতে পারি না। ঠিক আছে, আশা জি করি স্যার। বোঝাতে পারছি। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 13 নম্বরে, কোনটি প্রকারভেদ নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইনাল রিপোর্টের কিছু প্রকারভেদ এখানে দেয়া আছে। আমরা জানি ফাইনাল রিপোর্ট সাধারণত 5 প্রকার, 5 প্রকার। তাই না? কি কি? তাহলে চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল, চূড়ান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রতিবেদন আইনগত আইনগত ভুল, ভুল, এবং চূড়ান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রতিবেদন কি? অদত্ত অধর্তব্য। কারণ সুতরাং ভুল উত্তর হচ্ছে ক, ধর্তব্য। আচ্ছা, 14 নং প্রশ্ন, প্রাইম ইন্ডেক্স বা অপরাধ সূচি কোথায় সংরক্ষণ করা হয়? এটাও আমরা বিস্তারিত পড়েছি। প্রাইম ইন্ডেক্স সাধারণত সার্কেল অফিসে সংরক্ষণ করতে হয়, এটা মাথায় রাখবো। তারপর চলে যাচ্ছি 15 নম্বরে, অশনাক্ত লোকের সুরতাল করতে পারেন কে? সৌতর রিপোর্ট তো সবাই করতে পারে স্যার। কমেন্ট করি আমরা এটা। আমরা জানি যে এই ধরনের ব্যক্তি সুরতাল রিপোর্ট আমাদের আলোচ্য প্রশ্নে উল্লেখিত সবাই করতে পারে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। এটা এএসআই কি পারে? উত্তর দেন। পারে স্যার। কত ধারার ক্ষমতা বলে পারে? পুলিশ রেগুলেশন। কমেন্ট করব, দেখি কে সবার আগে উত্তর করতে পারে। আমরা এখন থেকে প্রশ্নগুলো দেখবো যে কে সবার আগে উত্তর করতে পারে। পুলিশ রেগুলেশনের 300, আমার 3 লোক সবার আগে উত্তর করছে, গুড, এটা মাথায় রাখবো। আর ফৌজদারি কার্যবিধি 174, সেটা তো ঠিকই আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন, যে পুলিশ রিপোর্ট বলতে কি বোঝায়? মানে পুলিশ রিপোর্ট বলতে বোঝাচ্ছে চার্জশিট এবং চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। এখানে আছে অভিযোগপত্র, চূড়ান্ত রিপোর্ট, গুড। আচ্ছা, তারপর 17 নং প্রশ্ন, টিআই প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে আমরা জানি টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, এটা অনুষ্ঠিত হয় জেলখানা। আচ্ছা, টিআই প্যারেডের ধারা কত? 282। আমি কমেন্ট করতে বলতেছিলাম আপনাদেরকে, যখন কথা বলতে বলবো তখন কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, টিআই প্যারেডের ক্ষেত্রে একটু ডিউরেশন আছে। টিআই প্যারেডের ক্ষেত্রে যদি একজন লোককে আমাদের করতে হয়, তাহলে সেক্ষেত্রে কতজন অফিসার লাগে? 8 থেকে 10 জন একসঙ্গে হাঁটাতে হয়। অফিসার 8 থেকে 10 জন, তাই না? আর যদি একের অধিক হয় তাহলে কতজন লাগবে? 20 থেকে 30 জন। Good. এই জিনিসগুলো কিন্তু ভোলা যাবে না, এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, 18 নং প্রশ্নে চলে যাই আমরা, যে মালখানার লাল কালি দিয়ে কখন জের টানতে হয়? তাহলে আমরা জানি 1 জানুয়ারিতে প্রতি বছরের মালখানা লাল কালি দিয়ে জের টানতে হয়। আচ্ছা, 19 নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা, যে একজন কনস্টেবল কোন ক্ষেত্রে তদন্ত করতে পারেন? তাহলে আমরা পুলিশ রেগুলেশনের একটা বিধিতে পড়েছি যে কনস্টেবলকে অফিসার ইনচার্জ থেকে কি দেওয়া হয়েছে? বাদ অব্যাহতি দেওয়া দিয়েছে হয়েছে। 201। Good, 201 বিধিতে এই বিষয়টা বলা আছে। তাহলে কনস্টেবল কোনো অবস্থাতেই তদন্ত করতে পারবে না, পারবে না। এটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, তারপর চলে যাব 20 নং প্রশ্নে, জন্ম ও মৃত্যু রেজিস্টার কোথায় থাকে?
এটা হ্যাঁ স্যার এটা হ্যাঁ গুড, আমরা জানি এটা থানায় থাকে। এটা পুলিশ রেগুলেশনের কত বিধিতে আলোচনা করা হয়েছে? 234 চমৎকার, ডিজিটটা খুব চমৎকার। 234 2 3 4, 234 বিধিতে এটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপর চলে যাব আমরা পরের প্রশ্নে। মিউট করবো ভাই, অনেকের মধ্যে থেকে সাউন্ড আসে কথা বলা শেষ হলে। আচ্ছা, একজন বেসরকারি প্রতিষ্ঠানের পিয়ন তার মালিকের অব্যবহৃত একটি নতুন ল্যাপটপ কাউকে না জানিয়ে তার মেয়ের ব্যবহারের জন্য অফিস থেকে রাতের বেলা বাসায় নিয়ে যায়, তিনি কোন ধারা অপরাধ করেছেন? 380। কেউ দিচ্ছে 380, কেউ দিচ্ছে 381। স্যার চাকর বাকেরানি 381। আচ্ছা, আমি ব্যাখ্যা নিব আপনাদের কাছে। যারা যারা 381 করছেন তাদের ব্যাখ্যা চাচ্ছি। তিলক কেন হবে 381? স্যার 381-তে বলছে স্যার চাকর বা কেরানি কর্তৃক যদি চুরি করা হয়, এটা মনে হয় 380 হবে স্যার, খোলা বা 380 বাসগৃহ হতে চুরি মনে হয় স্যার, এটা হবে। আচ্ছা, স্টপ থাকো, তুমি প্রশ্ন বদলাইলে হবে না। আচ্ছা, তারপর আরেকজন উত্তর করছে 380, কেন 380 হবে রাসেল? চুরি করছে স্যার। চুরি করছে, তো সেটা তো বুঝতেই পারছি চুরি করছে, কেন 380 কেন হবে? স্যার এটা আপাতত স্থান থেকে চুরি করছে স্যার, ঘরের ভিতর থেকে স্যার, আচ্ছা যেমন অফিস তো আচ্ছা গুড, তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে একটা বেসরকারি অফিসের পিয়ন, তার মানে অফিস কি, পিয়ন কি? পিয়ন তো স্যার কেরানি। কেরানি। তাহলে কেরানি হলে কি হবে, কত দ্বারা হয়? 381। 381 স্যার। এই জিনিসগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? সঠিক উত্তর হবে 381। কেরানি যদি উল্লেখ না থাকতো তাহলে যে কোনো একজন ব্যক্তির কথা উল্লেখ থাকতো, যে কোনো একজন ব্যক্তি, তাহলে কিন্তু 380 হতো। আচ্ছা, 22 নং প্রশ্নে যায় যে কাজের চাপ কম থাকায় এসআই সমীর পুলিশ লাইন্স মার্কেটে একটি মোটরসাইকেলের দোকান খুলে ব্যবসা শুরু করলো। সমীর কোন আইন লঙ্ঘন করলো? 168। 168 গুণ। 168 স্যার 168 গুণ, ভালো। আচ্ছা, সমীর যদি কোনো নিলামে অংশগ্রহণ করতো তাহলে কত ধারা আসতো দণ্ডবিধি? 159। 169 69। 69? জি স্যার। কেউ যে বললো 159 হবে না, এটা মাথায় রাখবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে কোনো পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যবসায় নিযুক্ত হতে পারবে না, এটা কোন আইনে আছে? 108। কোথায়, দণ্ডবিধি আছে। কোন আইনে আছে? পেনাল করে পুলিশ আইনে আছে স্যার, পুলিশ আইনে আছে। PRB। পুলিশ আইনে আছে, পিআরবি আছে স্যার। আচ্ছা, পিআরবি তে আছে, কে বললেন? পিআরবি কতই আছে? আচ্ছা, পিআরবি কতই আছে, কমেন্ট করো সবাই। 110। পিআরবি কতই আছে, 110-এ আছে স্যার। কমেন্ট করবো, পিআরবি কতই আছে? পিআরবিটা এই তথ্যের সাথে হুবহু মিলে না, ওটা তো নিলাম ডাকে অংশগ্রহণ। আমি তো এই জন্য জিজ্ঞেস করছি যে পিআরবি তে বলছে কি জিএজির পূর্ব 110 অনুমতি ধারা, ছাড়া কেউ কি 110 করতে বিধি। পারবে না, নিলামে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু পুলিশ আইনে 10 ধারায় আছে যে কি আইজিপির অনুমতি ছাড়া কেউ কোনো প্রকার কি করতে পারবে না, কর্মে নিযুক্ত হতে পারবে না, সেটা ব্যবসা হোক বা অন্য কোনো কর্মই হোক, ঠিক আছে? এই জিনিসগুলো ভুল করবো না। আচ্ছা, 23 নং প্রশ্ন, যে কোন ধরনের মামলায় এক্সপ্রেস লেটার ইস্যু করতে হয়? ডাকাতি। ডাকাতি, দস্যুতা, সিরিয়াল চুরি? ডাকাতি। ডাকাতি মামলা আমরা জানি ডাকাতি মামলায় এক্সপ্রেস লেটার ইস্যু করতে হয়। এক্সপ্রেস লেটার সম্পর্কে পুলিশ রেগুলেশনের কত বিধিতে বলা আছে? কমেন্ট করবো। এক্সপ্রেস লেটার সম্পর্কে 252 ভুল, কে বলতে পারবেন? এক্সপ্রেস লেটার আছে আমাদের সম্ভবত 248 বিধিতে, খেয়াল করি আমরা, ঠিক আছে? 248-এর গ সম্ভবত, এটা একটু মাথায় রাখবেন সবাই।
ঠিক আছে, তাহলে ওইটা মনে রাখবো। আমরা 246-এর গতে দেখবো যে এক্সপ্রেস লেটার ইস্যুর একটা বিষয় বলা আছে যে কোন কোন ক্ষেত্রে করা হয় সাধারণত। ওই জায়গাটা একটু দেখবো সবাই। পুলিশ রেগুলেশন স্যার 200। একটা ছোট প্রশ্ন ছিল আর কি। জি বলেন। ওই স্যার, ওই 53 যে আমার কতে আছে স্পেশাল রিপোর্ট কেস, সেখানে তো স্যার আমরা ওই সংজ্ঞায় পড়ছি যে ডাকাতির মামলা, দস্যুতার মামলা, খুন সহকারী ডাকাতি, এটা তো এগুলা অবশ্যই, এক্সপ্রেস। আমি তো সেটার কথা সাথে বলিনি না আমাদের। না না না, সেটা বলি নাই স্যার, এগুলা এক্সপ্রেস লেটার ইউজ করতে হয়। সো স্যার, এই যে এইখানে যে এমসিকিউটা আছে, সেখানে তো স্যার ডাকাতির মামলা আছে, দস্যুতার মামলা আছে। আমরা জানি ডাকাতি, তাহলে আমরা দস্যুতাটা কেন হইলো না স্যার এখানে? আচ্ছা, এখানে দুইটার মধ্যে অধিক অধিক গ্রহণযোগ্য উত্তর কোনটি? ডাকাতি, হ্যাঁ, এটা আগে যেহেতু পড়ে। এটা মাথায় রাখবো। একটা প্রশ্নে যদি জি আমরা স্যার। দেখি যে একাধিক উত্তর আসে, সেক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য যেটা সেটা আমরা উত্তর করবো। ঠিক আছে। এবং কোনোখানে যদি দেখি প্রশ্নের সবগুলো উত্তরই ভুল, তো আমি অ্যান্সার না করলে ওটা অটো 1 মার্ক পেয়ে যাবো। সুতরাং ওটা অ্যান্সার আপনি চাইলে করেও আসতে পারেন, নাও আসতে পারেন, আপনার খুশি। আচ্ছা, 24 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। হুম, যে দণ্ডবিধির মাধ্যমে বলপূর্বক আদায়ের ঘটনা সাধারণত কি ধরনের হয়ে থাকে? তাহলে বলপূর্বক গ্রহণ কি কি ধরনের হয়? তাহলে এটা জামিনের সুযোগ আছে। বলপূর্বক মামলা জামিনের সুযোগ আছে, আচ্ছা স্যার। কিন্তু এটা কি আমলযোগ্য নয় না আমলযোগ্য? আমলযোগ্য নয়, মীমাংসার যোগ্য নয়। কেন আমলযোগ্য নয় কেন? স্যার, অপরাধী স্যার জামিনযোগ্য স্যার, এই জন্য নাকি স্যার? জামিনযোগ্য ব্যাখ্যা। না হলে কি সবগুলো অপরাধী তো জামিনযোগ্য প্রায়? তাহলে আমলযোগ্য হবে নাকি হবে না, এটা আমরা তফসিল দেখবো। হ্যাঁ, তফসিল দেখলে এটা আমরা পেয়ে যাবো। ফৌজদারি কাজে যে তফসিলটা আছে লাস্টে, অপরাধের ধরন, সেখানে দেখলেই পেয়ে যাবেন এটা। আমার মনে হচ্ছে যে জামিনযোগ্য, আমলযোগ্য এবং মীমাংসাযোগ্য নয়। ঠিক আছে, উত্তরটা একটু দেখে নিবো সবাই। এরপরে চলে যাব আমরা 25 নম্বর প্রশ্ন, যে কত বছরের বয়সে শিশুর অপরাধ দণ্ডবিধি অনুযায়ী অপরাধ নয়? কমেন্ট করবো দ্রুত। আপনারা সবাই প্রায় সঠিক উত্তর করেছেন। আমরা জানি যে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর অপরাধ দণ্ডবিধি অনুযায়ী অপরাধ নয়। এটা দণ্ডবিধির কত ধারায় উল্লেখ করা আছে? 82। আমার মনে হয় কমেন্টটা কন্টিনিউ রাখলে বেশি ভালো হয়। ঠিক আছে, 82 ধারায় আছে। এবং এই ধরনের শিশুকে ইংরেজিতে কি বলা হয়? ডোলিন ক্যাপস। ডলিন ক্যাপস। ডলিন ক্যাপস বলেন না ডলিন ক্যাপস বলেন, যেটাই বলেন, বানান এখানে কম বেশি হতে পারে। কয়েকটা বইয়ে দুই ধরনের আছে, জাস্ট পুরোটা ডিজিটটা মনে রাখলেই হবে। আচ্ছা, তারপর 26-এ চলে যাচ্ছি আমরা। যে কোনো ব্যক্তি চোরাই মাল অসাধুভাবে গ্রহণ করে তার দখল ডাকাতির সাহায্যে হস্তান্তর হয়েছে বলে জানা যায়, এক্ষেত্রে উক্ত ব্যক্তি দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছেন বলে গণ্য হবেন? আমি আপনাদেরকে চোরাই মাল সংক্রান্ত অপরাধ পড়িয়েছি 410 ধারা থেকে 415 ধারা পর্যন্ত দণ্ডবিধি আইনে। দণ্ডবিধি 410-এ আছে চোরাই মালের সংজ্ঞা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা মালামাল যেটা ডাকাতির মাধ্যমে হস্তান্তর হয়েছে, সুতরাং কি ডাকাতির মাধ্যমে গৃহীত মালামাল। তা আমরা জানি একটাই ব্যতিক্রম আছে চোরাই মালের ক্ষেত্রে, আমি আপনাদেরকে পড়িয়েছি ডাকাতির মাল গ্রহণের শাস্তি, সেটা হচ্ছে দণ্ডবিধির 412 ধারায় হবে। ঠিক আছে। নর্মালি চোরাই মাল দখল করা বা গ্রহণ করার শাস্তি, দখলে রাখা বা গ্রহণ করার শাস্তি 411 ধারা। ডাকাতির মাল গ্রহণের শাস্তি বা দখলে রাখা 412 ধারা। অভ্যাসগত ভাবে চোরাই মাল বেচা কেনার ব্যবসা করা 413 ধারা। চোরাই মাল লুকাতে সহায়তা করা
14 ধারা। এগুলো একদম মুখস্থ এবং ছোটস্থ করে ফেলবো। এটিএম থিওরি মানে একটানা মুখস্থ থিওরি। তারপর 27-এ চলে যাচ্ছি আমরা। যে ক নামক ব্যক্তির 14 বছরের কম বয়স্ক একটি ছেলেকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতি রেখে প্রলুব্ধ করে নিয়ে যায়। ক দণ্ডবিধির কোন অপরাধটি করেছে? তাহলে ক দণ্ডবিধির মনুষ্য হরণের অপরাধ করেছে। আচ্ছা, এক্ষেত্রে যদি ছেলে না হয়ে মেয়ে হইতো তাহলে কত বছর বয়স পর্যন্ত হলে মনুষ্য হরণ হতো? কমেন্ট করবো। গুড, এই তো আপনারা জানেন। আচ্ছা, তাহলে অনধিক 16 বছরের কম বয়স্ক ব্যক্তিদেরকে কি বলা হয়? শিশু। শিশু স্যার। শিশু বলা হয়, যেটা নারী ও শিশু নির্যাতন আইনের শিশু। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন আইনে শিশুর সংজ্ঞা কোন ধারায় উল্লেখ করা আছে? গুড। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 28 নং প্রশ্নে। ক একজন মৃত ব্যক্তির উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত হয়ে উইল সংক্রান্ত আইনের নির্দেশ অসঙ্গতভাবে লঙ্ঘন করে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য নিয়ে যায়। ক কোন অপরাধ করেছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, জালিয়াতি। তাহলে আমরা জানি যে কোনো কিছু যদি কেউ ভারপ্রাপ্ত হওয়ার পরে সেটার কি করে, খেয়ানত করে যদি নিজ ভোগ দখলে পরিণত করে, তাহলে সেটাকে বলা হয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। সুতরাং সঠিক উত্তর হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ নাকি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ? বুঝে শুনে বলেন কিন্তু। এখানে তো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ স্যার মনে হয়। গুড, এটা মৃত ব্যক্তির সম্পত্তি ভারপ্রাপ্ত হয়েছে কিন্তু, খেয়াল করেন। তাহলে মৃত ব্যক্তি সংক্রান্ত ধারা একটা আছে আপনাদের দণ্ডবিধিতে, কোন ধারা? এটা হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ না, মাথায় রাখবো। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা আলোচনায় ছিলাম। 28 নং প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে শুনবো। তো ক একজন মৃত ব্যক্তির উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত হয়ে উইল সংক্রান্ত আইনের আদেশ অমান্য করে আইনসঙ্গতভাবে লঙ্ঘন করে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য নিয়ে যায়। ক কোন অপরাধ করেছে? কেউ বলছেন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কেউ বলতেছেন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আমি দুটোই ব্যাখ্যা করেছি, আমি কিন্তু ফাইনাল রেজাল্ট দেইনি। তো একটু খেয়াল করি, সে ভারপ্রাপ্ত হয়েছে তার উইল কার্যকর করা, আর তার সম্পত্তি না। হ্যাঁ, উইল কার্যকর প্রাপ্ত, সুতরাং এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গই হবে। অসাধু ব্যক্তির সম্পত্তি আত্মসাতের মানে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাতের সাথে এর সংযুক্তি হবে না। ঠিক আছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তারপরেরটা চলে যাই আমরা 29। যে ক খ কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য প্ররোচিত করে। খ উক্ত প্রস্তাবের ফলে উক্ত অপরাধ করে। ক উক্ত অপরাধ সংগঠনে সহায়তা করার জন্য দণ্ডবিধির কোন ধারায় দোষী সাব্যস্ত হবে? কমেন্ট করি সবাই। তাহলে এটা সঠিক, সঠিক উত্তর হচ্ছে 109, কারেক্ট। তাহলে মানে যে অপরাধে প্ররোচনা দেয়া হয় সেই অপরাধটা যদি কেউ করে তাহলে কি হবে? প্ররোচনা দানকারীর 109 ধারার অপরাধ হবে। যদি সেই কাজ না করে অন্য কাজ করে তাহলে কি হবে? আমি তাকে একটা কাজে প্ররোচিত করলাম মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, কিন্তু সে যে কি করলো, আরেকটা অপরাধ করে ফেললো, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে আরেকজনের বিরুদ্ধে, আরো বড়সড় একটা অপরাধের সাক্ষ্য দিয়ে দিল। তো সেক্ষেত্রে 111 হবে। গুড, 111 হবে, 113 হবে না? 113 পরিণাম। ঠিক আছে, এটার একটা ভিডিও ক্লাস দেওয়া খুব জরুরি হয়ে গেছে আপনাদের, 109 থেকে 120 পর্যন্ত এটা দিয়ে দিতে হবে অবশ্যই একটা, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর চলে যায় 30। দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য কোনটি? সংখ্যা সংখ্যা। তাহলে বল প্রয়োগের ক্ষেত্রে, তাহলে উভয় ক্ষেত্রে বল প্রয়োগ করতে হয়। দস্যুতা ডাকাতির মধ্যে কোনো পার্থক্যই নাই, শুধু সংখ্যা ছাড়া, আমরা জানি। তাহলে এটা হবে সংখ্যাগত পার্থক্য। গুড। আচ্ছা, তারপর চলে আসি 31 নাম্বার প্রশ্ন, যে কোন কোন ব্যক্তির বিবৃতি তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে? তাহলে এটা কত, সাক্ষ্য আইনের কত ধারা এটা আছে?
আচ্ছা, কয় ধরনের ব্যক্তির বিবৃতি তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হয়? কমেন্ট করব। 8 উত্তর সঠিক নয়। 8 উত্তর সঠিক হচ্ছে না। কত হবে তাহলে? বলেন বলেন, আপনারা বলেন। 4 ধরনের ব্যক্তি। 4 ধরনের ব্যক্তির বিবৃতি, ঠিক আছে। এই জিনিসগুলো পড়তে হবে, একটু ভালো করে পড়লে আমরা ধরতে পারবো, ঠিক আছে? নালে উত্তর ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপর চলে যাচ্ছি 32। রাজসাক্ষী কে হতে পারেন? কমেন্ট করব দ্রুত। তাহলে এজাহার নামীয় গুরুত্বপূর্ণ আসামি, পুলিশের পরামর্শ মোতাবেক যে কোনো আসামি, এজাহার নামীয় যে কোনো আসামি, তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তিকারী কোনো আসামি। সঠিক উত্তর হবে গ। আচ্ছা, 33 নাম্বার, মৃত্যুকালীন ঘোষণা কি ধরনের সাক্ষ্য? বস্তুগত সাক্ষ্য, প্রাসঙ্গিক সাক্ষ্য, প্রাসঙ্গিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য, কোনটা? প্রাসঙ্গিক সাক্ষ্য স্যার। প্রাসঙ্গিক সাক্ষ্য নাকি দালিলিক সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য স্যার। কেন দালিলিক প্রাসঙ্গিক? সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। প্রাসঙ্গিক সাক্ষ্য তো সবগুলাই, মৃত্যুকালীন ঘোষণা, মৌখিক সাক্ষ্য সবই। এটা দালিলিক রেকর্ড, দালিলিক বিষয় না, অবশ্যই দালিলিক সাক্ষ্য হবে। প্রাসঙ্গিক স্যার। তা প্রাসঙ্গিক তো অবশ্যই, কিন্তু দালিলিক হবে। সাক্ষ্য হচ্ছে 2 প্রকার। এটা তো প্রাসঙ্গিক কোনো সাক্ষ্যের প্রকারভেদ না। তো সাক্ষ্য তো দুটো, একটা মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য। প্রাসঙ্গিক বিষয় হয়, ঠিক আছে? প্রাসঙ্গিক সাক্ষ্য অবশ্যই, কিন্তু সঠিক উত্তর হবে দালিলিক সাক্ষ্য, কারণ এখানে সাক্ষ্য জানতে চাওয়া হয়েছে। আমরা সাক্ষ্য জানি, সাক্ষ্য কয় প্রকার? 2 দুই প্রকার স্যার। প্রকার। প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, নাকি? জি তা স্যার। দালিলিক সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য, প্রাথমিক অনেক না মাধ্যমিক? দালিলিক সাক্ষ্য কি ধরনের সাক্ষ্য, প্রাথমিক নাকি মাধ্যমিক? প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক 2টা স্যার। প্রাথমিক সাক্ষ্য স্যার। দালিলিক সাক্ষ্য 2 প্রকার স্যার, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্যটা কোনটা, প্রাথমিক না মাধ্যমিক? দলিল স্যার, দলিল বস্তু এগুলো স্যার। তাহলে দলিল, মূল দলিল হলে সেটা কি প্রাথমিক, আর যদি ফটোকপি হয় তাহলে মাধ্যমিক হবে। মাধ্যমিক। আচ্ছা, 34 নম্বর প্রশ্নে চাই যে কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? নির্দিষ্ট সংখ্যা নাই। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তাহলে সাক্ষ্য আইনের কত ধারা আছে? 34 স্যার। 134, গুড, 34। মনে রাখবে। আচ্ছা, অন্যের নিকট থেকে সাধারণত গ্রহণযোগ্য নয়, কোন ধরনের সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? শোনা সাক্ষ্য স্যার। তাহলে অন্যের নিকট থেকে শোনা সাক্ষ্য। শোনা সাক্ষ্য, এটা মাথায় রাখবে। তো সেটা আবার কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়, শ্রুত সাক্ষ্য যেটাকে বলা হয়। যেমন দর্শনের ক্ষেত্রে। দর্শনের যদি চিৎকার শুনতে পারে দর্শিতা, সেটা হতে পারে। আর কি কোন ক্ষেত্রে হতে পারে? মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন, পুলিশ আইন 1861 অনুযায়ী কোনটি গুরুদণ্ড নয়? তিরস্কার। তাহলে আমরা জানি গুরুদণ্ড 5 প্রকার, লঘুদণ্ড 5 প্রকার, এবং গুরুদণ্ড কি পদোন্নতি, বেতন বিচ্যুতি, অপসারণ, সাসপেনশন, তাই না? আর কি আরেকটা কি, পদোন্নতি স্থগিত করা। সুতরাং বেতন বৃদ্ধি স্থগিত করা। বেতন বিধি দেয়া আছে, তাহলে সুতরাং হচ্ছে তিরস্কার, সঠিক উত্তর হবে। আচ্ছা, 37 নম্বর প্রশ্নে চলে যায় যে সমাবেশে বা মিছিলে যোগদানকারী ব্যক্তিগত লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে পুলিশ আইন অনুযায়ী কে সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন? কমেন্ট করব। তাহলে আলোচ্য প্রশ্নে উল্লেখিত সবাই পারে, আমরা জানি। আচ্ছা, পুলিশ আইনের কোন ধারা এই বিষয়টা বলা আছে সেটা একটু কমেন্ট করব। 30 নম্বরে। কমেন্ট করতে বলেছে ভাই, কমেন্ট করবো। সরি। পুলিশ আইনের কত ধারা এই বিষয়টা উল্লেখ করা আছে? 30-এর এ হচ্ছে না, স্পেসিফিক। হ্যাঁ, জিমেলেরটা হয়েছে, কিন্তু ভালোভাবে লিখতে হবে। 30-এর ক এর 1, 30 ধারার ক উপধারার 1 দফা। আচ্ছা, তারপর 38 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ধর্ষণের ফলে ধর্ষিতার মৃত্যু হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে? এটা আমরা জানি, অপরাধগুলো খুব 9 ক।
অপরাধ, এটা প্রথম অপরাধী 9 ধারা, তাহলে 9-এর 1 উপধারা, ঠিক আছে নাকি? 9-2 হবে, কোনটা হবে? দর্শনের ফলে মৃত্যু স্যার 9-2। তাহলে 9-এর 1 9-এর 2 স্যার। 9-এর 1 শুধু দর্শনের শাস্তি। শুধু দর্শনের শাস্তি, 9-এর 1, তাহলে উত্তর হবে 9-এর 2। 2। খেয়াল রাখেন কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু তালে আমার তালে কিন্তু হাওয়ায় মেশা যাবে না। আমি এর আগেও কিন্তু একটা প্রশ্নের উত্তর ভুল দিছিলাম, আপনারা কিন্তু অনেকে, যেমন ওই যে কোথায় পাঠাইতে হবে, জিডির মূল কপি কোথায় পাঠাইতে হবে, আপনারা কিন্তু তালে তালে উত্তর দিয়ে ফেলছিলেন সার্কেল অফিসে। খেয়াল করতে হবে প্রশ্নটা কি বলছে তারপর। তাহলে মনে রাখবো আমরা 9-2 উপধারা হবে, কারণ নর্মালি ধর্ষণের শাস্তি 9-এর 1, ধর্ষণের ফলে মৃত্যু ঘটলে 9-2, গণধর্ষণ বা গণধর্ষণের ফলে মৃত্যু ঘটলে 9-3, 3। ধর্ষণের চেষ্টা 9-4-এর 9-4-এর 1, ধর্ষণের পর যদি বলেন, ঠিক আছে? তারপর 39 নম্বর প্রশ্ন। 33 নাম্বার একটু বলুন স্যার, 33 নাম্বার স্যার। 33, যে মৃত্যুকালীন ঘোষণা কি ধরনের সাক্ষ্য? জি স্যার। দালিলিক সাক্ষ্য। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই আমরা। 39-এ, যে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোনো ব্যক্তির বয়স ন্যূনতম কত হতে হবে? 21 বছর। পেশাদার হলে 21, আর অপেশাদার হলে 18। 18 বছর। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, যে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী দণ্ডভোগকারী একই অপরাধের পুনরাবৃত্তি করলে সংগঠিত অপরাধে কি ধরনের দণ্ড হবে? কি ধরনের দণ্ড হবে? পূর্বের দণ্ডের সমান। দ্বিগুণ, দ্বিগুণ দণ্ড স্যার, দ্বিগুণ। স্যার দ্বিগুণের কম হবে না। দ্বিগুণের কম হবে না, গুড। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 41 নং প্রশ্নে, যে অস্ত্র আইন 1898, অস্ত্রের লাইসেন্সধারী নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাধারণ অস্ত্র থানায় জমা প্রদানে বাধ্য নয়? একদম সহজ প্রশ্ন, কমেন্ট করেন। তাহলে আমরা জানি যে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে এটাও জমা দিতে হয়, অস্ত্র বেআইনি রাখা হলে যেটা অলরেডি নির্দেশনা আছে এটাও জমা দিতে হয়, বাধ্য সভায় গেজেটের মাধ্যমে অস্ত্র দখল নিষিদ্ধ হলে সেটাও হয়। শুধুমাত্র হবে না হলেও তদন্তকারী কর্মকর্তা অস্ত্র জমা নির্দেশ প্রদান করলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারা 42 নম্বর প্রশ্ন, যে কোনো ব্যক্তি মাদক সহ হাতে নাতে ধৃত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা কতদিনের মধ্যে তদন্ত শেষ করবে? 15 কার্য দিবস নাকি? 60 দিন স্যার, 60 কার্য দিবস। হাতে নাতে ধৃত হলে। হাতে নাতে দিতে হলে 30, হাতে নাতে দিতে না হলে 60। প্রশ্নে কি হাতে নাতে ধৃত চাওয়া হয়েছে নাকি না চাওয়া হয়েছে, দেখে উত্তর করেন। তাহলে হাতে নাতে ধৃত হলে 30 কার্য দিবস, ঠিক আছে। আচ্ছা, 43 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, যে একজন শিশু মাদকদ্রব্য অপরাধ সংগঠনের অপরাধে অপরাধী হলে তার বিচার কোন আইনে হবে? তাহলে কোনো শিশু যদি কোনো অপরাধ শিশু আইন। করে, যে আইনেই করুক না কেন, তার বিচার শিশু আইনে। আইন অনুযায়ী হবে। আচ্ছা, 44 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা চলে, যে কোন স্থানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে মর্মে বিশ্বাস থাকার কারণ থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর ক্ষমতা বলে উক্ত স্থানে পরোয়ানা ছাড়া তল্লাশি করতে পারবেন কে? আলোচ্য প্রশ্ন লিখিত সবাই পারবে, তাহলে পুলিশের এসআই, কাস্টম পরিদর্শক, বিজিবি ন্যাশনাল, আরেকটা কি আছে, কোস্ট গার্ডের কোন অফিসার, পেডি অফিসার স্যার। তারা তল্লাশি করতে পারবে। আবার কি, কারো অভ্যন্তরে মাদক আছে যদি তাদের সন্দেহ হয়, তাহলে পরীক্ষাও কি তারা করাতে পারবে কিনা? পারবে স্যার। করাতে পারবে। কত ধারায় পারবে সেটা? 23। 24, 24-এ পরীক্ষা, আর বিনা পরোয়ানায় তল্লাশি হচ্ছে 23, তো ভুল করা যাবে না। আচ্ছা, তারপর 45 হচ্ছে অস্ত্র আইন 1878 অনুযায়ী অস্ত্র মামলা তদন্তের জন্য নিয়মের কোন সময়সীমাটি সঠিক হবে? এটা অনেকটাই আমাদের নারী শিশুর অনুরূপ।
তাহলে হাতে নাতে ধৃত না হলে কিন্তু না হলে 60 কার্য দিবস। 15, না হলে 60 কার্য দিবস, এটা মাথায় রাখবো আমরা। হাতে নাতে হলে 15, হাতে নাতে না হলে 60 কার্য দিবস। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 46 নম্বর প্রশ্ন, যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী ম্যালওয়্যার বলতে কি বোঝায়? এর মধ্যে ডিজিটাল ডিভাইস তথ্য চুরি। দেখেন, আপনারা প্রশ্ন থেকে দেখেন এর উত্তর কিন্তু একদম আপনার সামনে। কিছু প্রশ্নের উত্তর পাবেন, পড়লেই বুঝে যেতে পারবেন। তাহলে মনে রাখবো আমরা অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল ডিভাইসের তথ্য চুরি, ম্যালওয়্যার। আচ্ছা, তারপর 47-এ যাচ্ছি আমরা, যে কোন আইনে সন্তানের অপরাধের জন্য অভিভাবকের শাস্তির বিধান রয়েছে? কমেন্ট করবো দ্রুত। আমরা জানি রেলওয়ে আইনে এটা আছে। গুড, ভেরি গুড। আচ্ছা, 48 নম্বর প্রশ্ন, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও বিধি শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 মোতাবেক অসৎ আচরণ বলতে কি বোঝায়? আচ্ছা, অসৎ আচরণের ধারা কত? 2-এর কত? এই আইনেই অসৎ আচরণের ধারা কত? 2 এর খ স্যার। 2-এর খ, কারেক্ট। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো। 49 নম্বর প্রশ্ন, যে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 মোতাবেক পুলিশ মানব পাচারের ঘটনা অবহিত হওয়ার পর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? দ্রুত কমেন্ট করবো সবাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি অবশ্যই মনিটরিং সেল গঠন করতে হয়। তাহলে যে থানা এলাকার মেয়ে যে মানব পাচার, তাকে জানাতে হবে না, সেটাও জানাতে হবে। এবং ভিকটিম উদ্ধার তো করা লাগবে অবশ্যই, সেই জন্য আমরা অভিযান পরিচালনা করবো। সুতরাং সঠিক উত্তর সবগুলো। আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের দিনের, অর্থাৎ আমাদের 2020 সালের কনস্টেবল নায়ক থেকে এসআই নিয়োগ পদে পরীক্ষা সর্বশেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020 এর অধীন কোন অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে ধৃত হলে সেক্ষেত্রে তদন্ত কার্যক্রম সর্বোচ্চ কত দিনের মধ্যে শেষ করতে হবে? অলরেডি এটা আমরা আলোচনা করেছি আগের প্রশ্নেই। দেখেন, টেকনিক্যালি দেখেন, নারী শিশু এবং অস্ত্রের সাথে কিন্তু চমৎকার মিল আছে। তাহলে হাতে নাতে হলে 15 কার্য দিবস, এখানেও ওখানেও। আর হাতে নাতে না হলে 60 কার্য দিবস। এই যে জায়গাগুলো, এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এগুলো থেকে বিগত সালে অনেকগুলো জায়গায় আমাদের পরীক্ষার প্রশ্ন এসেছে। তো আমরা আজকে মোটামুটি চেষ্টা করলাম প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আকারে শেখার। তো এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আজকে যে বিষয়গুলো আমরা পড়লাম বা শিখলাম, এই বিষয়ে কারো কোনো আলোচনা আছে বা প্রশ্ন আছে? স্যার বাইরে থেকে একটা আছে, মানে একটা আইনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসের রেকর্ড এই পর্যন্তই থাক। আমাদের কনস্টেবল নায়ক থেকে এসআই নিরস্ত্র পদে পরীক্ষা 2020 সালের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার সমাধান ইনশাল্লাহ আমরা এটা দেখলেই শিখতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।